শ্রীকৃষ্ণের শরীর ত্যাগের কিছুকাল আগে তাঁর সুহৃদ বন্ধু এবং ভক্ত উদ্ধব তাকে বলেছিলেন, প্রভু আপনি বিদায় নিচ্ছেন, এটা আমি জানি, বিদায় নিতে যাচ্ছেন, আমাদের কিছু বলে যান। তখন কিন্তু শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাপারটা হয়ে থাকা, তার মধ্যে উপনিষদের সর্ব উপনিষদ সার বলে ওটাকে বলা হয়, অর্থাৎ তত্ত্বকথার জায়গায় কিন্তু ওখানে চূড়ান্ত হয়ে রয়েছে। তারপরেও উদ্ধবের মতো এত ঘনিষ্ঠ অন্তরঙ্গ একজন যখন বাসুদেবকে, বাসুদেব মানে বসুদেবের পুত্র মাত্র তো শুধু না, তাকে অবতারই বলা হয়, সর্ব অবতারের ঘনীভূত মূর্তি, সমস্ত অবতারের প্রকাশ যাঁর থেকে হয়, তার কাছে বলছেন আমাকে কিছু বলুন, জানান। শ্রীকৃষ্ণ তখন বোঝাতে গিয়ে যে জায়গাটাকে সামনে আনলেন সেটা ব্রহ্মতত্ত্ব না, ঈশ্বর তত্ত্ব না, লীলা তত্ত্ব না, গুরুতত্ত্ব। এবং সেই গুরুতত্ত্ব বলতে গিয়ে উনি কোনো আশ্রমিক কিংবা কোনো ধারা ধরে থাকা, যিনি একটা কেন্দ্রের একটা ধর্মাশ্রমের প্রধান জায়গায় বসে শিষ্যদের কাছে বলেন, এইরকম গুরুত্বের জায়গা থেকে এরকম গুরুর কথা বললেন না। তিনি বললেন সমগ্র জগৎটার মধ্যে, আমার কথা জানি লক্ষ্য করছেন সবাই, একটু লক্ষ্য করবেন, গুরুকে আমরা পাই উদ্ভিদ জগতে, পশু জগতে, জলের প্রাণীতে, আকাশে উড়ছে যারা সেই পক্ষীর মধ্যে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবিকায় যারা আছেন তাদের মধ্যে, এবং ফাইনালি নিজের মধ্যে। এই যে চেনাতে গিয়ে এগুলোকে বাদ দাও, জাগতিক ব্যাপার থেকে মনটাকে তুলে নাও, এই না বলে কখনো মাছ, কখনো পায়রা, কখনো চিল, আমি বলবো বাকি 10টা আছে, কখনো ব্যাজ, কখনো পর্বত, কখনো গাছ, এগুলোকে গুরুর স্থান দিয়ে বললেন, তাদের এর একটি বার্তা আছে। এই সমগ্র জগতের প্রতিটি জিনিসের প্রকাশের মধ্যে দিয়ে সেই পরম সত্তা আমাদের অ্যাওয়্যার করার জন্য, আমাদের শিক্ষা প্রদানের জন্য, আমাদের জাগ্রত করার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। সেই ব্যবস্থার দিকে লক্ষ্য করিয়ে কৃষ্ণ অবধূতের কাহিনীতে নিয়ে এলেন। কৃষ্ণ সোজাসুজি বললেন না, দেখো এই তোমার এইটার মধ্যে এই গুরুত্ব, ওটার মধ্যে ওই গুরুত্ব। অদ্ভুত একটি ব্যাপার করলেন। একটি তরুণ অবধূত, তার কাহিনীকে দিয়ে বললেন ওর এইভাবে এনলাইটেনমেন্ট হয়েছিল। প্রকারান্তরে তাহলে বিশ্ব মানবের যুব সমাজকে, তরুণ সমাজকে কৃষ্ণ শেখালেন এই সমগ্র জগৎ থেকে, প্রতিটি জিনিস থেকে, প্রতিটি কাজের ব্যাপারে, প্রতিটি ব্যবহারের মধ্য দিয়ে চেষ্টা করবেন নিজের চেতনার উত্তরণে, যেমনটি ওই অবধূত করেছিলেন। তার মানে অবধূতকে অনুকরণ নয়, অবধূতের আদর্শটা অনুসরণ। সে আদর্শটা কি? সেটাই হলো সনাতন ধর্ম দর্শনের মূল আদর্শ। সমস্ত পৃথিবীর মধ্যে, সমস্ত জগতের মধ্যে, সমস্ত ক্রিয়ার মধ্যে একটি ঐক্যের জায়গা আছে। এই ঐক্যের জায়গাটা কোনো ভাববাদী, কল্পিত, ধরাছোঁয়ার বাইরের অধরা কোনো জায়গা নয়, সেটি আমার মধ্যেও আছে। আমার মধ্যে মানে আমার বলছি না, প্রত্যেকের মধ্যে, আমার মধ্যেও আছে। আমার মধ্যে সেই জায়গাটাকে নিজের মধ্যে খোঁজার আগে আমি হঠাৎ কেন নিজের মধ্যে খুঁজতে যাব? এই পৃথিবীতে এত সুন্দর, জলে স্থলে অন্তরিক্ষে এত রকম আকর্ষণীয় বস্তুর সমাহার,
অবধূত কিন্তু যুবক, খেয়াল রাখবেন এখানে ওটা একটা খুব সিম্বলিক ব্যাপার। আমার কাছে এত লোভনীয় ব্যাপার শৈশবে, কৈশোরে, যৌবনে, তা আমি হঠাৎ আত্মমুখে অন্তর্মুখী হয়ে কেন সেই ঐক্যের সন্ধান করব? তাই বলা হচ্ছে যে এই যে ঐক্যটা আছে, ঐক্যে তোমার আটকে থাকতে হবে না, ওই ঐক্যর বোধ নিয়ে এই বৈচিত্র্যের জগৎকে চেনো। অর্থাৎ আমরা অনেক সময় বলি বৈচিত্র্যের জগৎকে ছেড়ে ঐক্যে তুমি তোমার চিত্তকে অ্যাটেন্টিভ করো, এককে চেনো। এখানে উল্টো কথা বলা হচ্ছে। এককে সবের মধ্যে জেনে এইবার একের অনুভব থেকে, একের আইডিয়া থেকে, একের ধারণা থেকে জগৎকে বহুকে দেখো। তখন তুমি বহুর মধ্যে যে বৈচিত্র্য সেটা তো পাবেই, আস্বাদনও করতে পারবে, কিন্তু তোমার মধ্যে সবসময় বোধে থাকবে যে সমস্তের পেছনে রয়েছে একক সত্তা। তাহলে কি হবে? তোমার যে চিত্ত রিপুগুলো, এই বহুত্ব ভেবে মানুষের মধ্যে যে রিপুগুলো আছে, নিজের অভাব বোধ পূরণের জন্য যা খুশি তাই করতে পারি, কামনা, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মদ মানে অহম, অভিমান, এগুলো আপনা থেকে রূপান্তরিত হয়ে ডাইলুট হয়ে যেতে থাকবে। তুমি একটি রূপান্তরিত মানুষ হয়ে উঠবে। তাই শ্রীকৃষ্ণ উদ্ধবকে শ্রীমদ্ ভগবদ্ গীতার লাইনে ওরকম ভাবে শিক্ষা না দিয়ে এখানে দেখালেন একেবারে প্রকৃতি, ওই চিল, মাছ, গরু, পাহাড়, এগুলোকে গুরু স্থান দিয়ে। আমি সে জায়গায় এবার চলে যাব, কিন্তু এটা বলার সঙ্গে এটাকেই বলে দিচ্ছি যে এই যে গুরুত্ব বলা, এর সঙ্গে আমরা দীক্ষা নিয়ে যাকে গুরু করে মানি, ধারণা করি, সেই গুরুত্বের জায়গাটা এক্স্যাক্টলি এক না। কিন্তু এইখানে যে গুরুত্বের জায়গাটা বলা, বাকি 10টাও আমি বলতে যাচ্ছি, সেটা হলো আমার চেতনার উত্তরণে সহায়ক করবার জন্য, সহায়তা করার জন্য। আর যখন আমি দীক্ষাদাতা গুরুর থেকে দীক্ষা নিয়ে, মন্ত্র নিয়ে করছি, ওটা চেতনার উত্তরণের সহায়তা না, আমার অন্তর্মুখী যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য। দুটোর মধ্যে বেসিক তফাৎ আছে। একটা হলো আমার চারিত্রিক গঠনে, আর আরেকটা হলো আমার অন্তর্মুখী পরিব্রাজনে। একটা আমার আভ্যন্তরিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য, মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য, আর আরেকটা হলো আমার অন্তর্লোকে আমার স্বরূপ বোধে জাগরণের জন্য। তাই গুরুত্বের জায়গাটা সর্বত্র নিশ্চয়ই সম্মানীয়, কিন্তু এই যে গুরুত্বের কথা কৃষ্ণ শেখাচ্ছেন, এতে প্রকারান্তরে যাকে বোঝাচ্ছেন সে কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গ পাওয়া একটি উৎকৃষ্ট দেবমানব, তার নাম উদ্ধব। তাকে শেখাচ্ছেন আমাদের জন্য। জানেন যে শ্রীকৃষ্ণ, তিনি জানবেন না তো কে জানবে, যে আমি যা বলছি, যা করছি, এগুলো হাজার হাজার বছর ধরে আলোচিত হবে। তাই উদ্ধবকে যেই যে আমার বলা, অর্জুনকে যেই আমার বলা, এ কিন্তু 2025 সালেও বসে বসে জনকল্যাণ আশ্রমে আলোচিত হবে। আমি এটা বোঝাবার জন্য বললাম এইভাবে। অর্থাৎ মানুষের কাছে এগুলো থাকবে। তাই উনি উদ্ধব কিন্তু, এ আবার কি বোঝাচ্ছ কৃষ্ণ ঠাকুর, এটা আমি জানি, হ্যাঁ এটা এগুলো তো কেন শোনাচ্ছ, বলেননি। তিনি জানেন যে আমার কাছে যেটা উনি বলছেন, এটার মধ্যে দিয়ে উনি জগৎবাসীকে, ত্রিকালের জগৎবাসীকে, মানুষকে এগোবার পথ বলছেন। সেই জন্য মন ভরে, প্রাণ ভরে, হৃদয় ভরে, অত্যন্ত একাগ্রভাবে তিনি, তোমার চোখ বুঝে বসে থাকার কোনো নেই, উনি একদম অতন্দ্রভাবে ওই বাণীগুলো শুনছেন আমাদের হয়ে। তাই আমরা জানতে পেরেছি, আজ যেমন আমরা আবার এটা নিয়ে কথা বলতে পারছি। তাহলে আমি ওই বাকি 10 জনের জায়গায়, 10টি গুরুর জায়গায় এবার প্রবেশ করছি। আমরা, আপনাদের যদি মনে থাকে, তুমি ছিলেন পর্বত, কি কারণের জন্য এখন আমি বলবো না, সেটা আগের আলোচনায় শুনে নেবেন, রেকর্ডেড আছে। পর্বত এবং বৃক্ষ, দ্বিতীয় ছিলেন বায়ু, তৃতীয় আকাশ, চতুর্থ ছিল জল, পঞ্চম গুরু ছিলেন অগ্নি, ষষ্ঠ গুরু ছিলেন চাঁদ, সপ্তম গুরু ছিলেন, নবম অজগর ছিল, অষ্টম আর সপ্তম দিক, অষ্টম ছিল পায়রা,
সপ্তম ছিল চাঁদ বলে, ষষ্ঠ ছিল চাঁদ, সপ্তম ছিল সূর্য, অষ্ট ছিল পায়রা। দেখুন সূর্য থেকে পায়রা, লক্ষ্য করুন ডাইমেনশনটা ভাবুন, সূর্য গুরু, পায়রা গুরু। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি মায়ের কৃপায়, আমি খুব সামান্য মানুষ, কিন্তু মায়ের কৃপায় আমার শাস্ত্র গ্রন্থ, বিজ্ঞানের এবং আধ্যাত্মিকের বুঝি বা না বুঝি উল্টানো আমার কম হয়নি। যে এইরকম ভাবে গুরুক্রম করে মানুষকে জাগানোর ব্যবস্থা দ্বিতীয় কোথায় পাইনি। একেবারে এইটারই ছন্দবদ্ধ সুনির্মল বসুর আছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন বাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। মনে পড়ে আপনাদের? এটা কিন্তু একেবারে উপনিষদে এই শ্রীকৃষ্ণের বলা বাণী নেই, যদিও ওখানে সুনির্মল বসু বলেননি যে আমি এটা উদ্ধব গীতা থেকে বলছি, সেটা উনি বলেন না ওনার জায়গায়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একদম এখানকার জায়গাগুলিকে ধরে বলা। আর যদ্দূর ইতিহাসগত ভাবে জানি সুনির্মল বসু কৃষ্ণের আগের নয়, ফলে কৃষ্ণের বলাটাকে আগের মর্যাদা দিয়ে বলে বোঝা যায় যে সেগুলোকে কিন্তু ব্যবহার এই যুগের কবিরাও করেছে। আমি এটা সুনির্মল বসুকে ব্যঙ্গ করে বলছি না, আমার খালি মনে হয় যে ওই সময় যদি একটু জানানো থাকতো যে আমাদের গীতা, উদ্ধব গীতা এই শিক্ষা দিয়েছে, আমাদের পুরাণের কাহিনীতে এই শিক্ষা, হয়তো আমাদের তখন থেকে একটু জানা হয়ে যেত যে কত উদার, কত মহৎ ভাবে আমাদের সনাতন ধর্ম দর্শনের ব্যবস্থাপনাটা ছিল। সেখানে আকাশ, পাখি, নদী, জল এদেরও গুরুত্বের জায়গা থেকে বর্ণনা করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে, সম্মান জানানো হয়েছে। আচ্ছা, 13 নম্বর ছিল হাতি। সেই অবধি আমার মশা, হাতি ইত্যাদি হয়ে গেছে। এইবার 14 নম্বর গুরুতে আমাদের ছিলেন, সেটা বলার মাঝখানে আমরা বন্ধ করেছিলাম, মধুর সংগ্রহকারী। এও নেগেটিভ গুরু। মধু সংগ্রহকারী গুরু কেন? বড় অদ্ভুত কথা বলা হচ্ছে। মধু সংগ্রহ একদল আছে জঙ্গলে, তারা যান, আমরা যে মধু পাই এটা মৌচাক, মৌমাছিরা সৃষ্টি করে রেখে দেয়, মুখে কাপড় বেঁধে মাস্ক পরে কিছু মানুষ, তারা এই তাদের বৃত্তি, ওই মৌচাকগুলো ভেঙে সে মধুগুলো সংগ্রহ করে নিয়ে কি লেভেলে কোথায় বিক্রি করে আমার বলার আলোচ্য না, সেগুলো নিয়ে ব্যবসা করে, মানুষের কাছে দেয় না। আমরা যে মধু খাই, থরি মৌমাছিরা এসে আমাদের মধু দিয়ে যায়, আমরা ওই ভেঙে নিয়ে আসা মধুর থেকে কিন্তু মধু খাই। তাই বলছেন এও আমার কাছে একটি গুরুর মতো। সেটা ওই যে অন্যের মৌচাক ভেঙে খাচ্ছি বলে না, একদম কমপ্লিটলি উল্টো বলা, যে তুমি যে তোমার অর্থ সঞ্চয় করে রেখে ভাবছো বেশ ভালো করে রেখে দিয়েছি, আমার এখন এত টাকা হয়েছে, আমার ঘরেতে এত সোনা গয়না ইত্যাদি আছে, যেরকম মৌমাছি তার মধু রাখে, আমার এখানে জায়গা জমি সব করলাম, আর নিশ্চিন্ত। কিন্তু বাবা তুমি জানো না কোন সময় কোন মুহূর্তে তোমার ডাক আসবে, ওগুলো তখন কে পাবে? ওই ঠিক যেমন মধু সংগ্রহকারীরা এসে মৌচাক ফুটো করে দিয়ে সব নিয়ে চলে যায়, তেমন অন্যরা নেবে। তখন তুমি তোমার ছেলে পেলেও না, মেয়ে পেলেও না, বউ পেলেও না, অন্য পেলেও দেখবারও জায়গা থাকে না, তাদের মধ্যে চলবে ব্যাপারটা। যতই উইল করা থাকা, যাই করা থাক, ইউ আর নট শিওর তোমার করা জিনিস কে পাবে। তাহলে ওখানে শিক্ষা হলো যে আমার 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 করে যে সঞ্চয় বৃত্তি, ওটা যেন বেশি তৎপর হয়েও না। বেশি তৎপর হলে কিন্তু পরে গিয়ে শান্তিতে মরতে পর্যন্ত পারবে না। আমার এই সম্পত্তি, এত বড় সম্পত্তি কি করব, এতটা এটা কে দেখভাল করবে? তবে শেষ নিঃশ্বাসটা শান্তিতে ত্যাগ করারও জায়গা তোমার থাকবে না। তাহলে এখানে গুরুটা কে হলো? মধু সংগ্রহকারী লোকটাকে তাহলে উনি গুরু বললেন কেন? যে তোমার এই চৌর্য বৃত্তি, তোমার এই মধু অন্যের থেকে নিয়ে নেওয়ার জায়গাটা থেকে আমি অ্যাওয়্যার হয়ে গেলাম, যে তাহলে আমারও এরকম এই জায়গায় আরো জায়গা জমি করি, 4টে ফ্ল্যাট আরো কিনে নিই, আরো মজায় থাকি। এইভাবে শুধু নিজেকে ছুটিও না, একটু ভেতর দিকেও দেখো। মানে এখানে জায়গাটা বড় নির্মম, মোটেই মিষ্টি মিষ্টি না। এরপরেরটা, পরের গুরু হরিণ। দেখুন পায়রা হয়েছে, হাতি হয়েছে, এবার হরিণ। হরিণ গুরু কেন? আমি শুনেছি, আজকেও আমার অত্যন্ত স্নেহাস্পদ এই সামনে বসে আছেন অন্যকে শুনছিলাম যে জঙ্গলে
হরিণদের ডাকার জন্য রেকর্ড করে নিয়ে কতগুলো স্বরকে, কিংবা পাখি ডাকার জন্য কতগুলো স্বরকে রেকর্ড করে নিয়ে করে, সেই পাখির শব্দ শুনে ওই বিশেষ যে জাতের পাখিগুলোকে এক জায়গায় করতে চায় সেগুলো ওই শব্দ শুনে ছুটে আসে, যে তাদের গ্রুপে গোষ্ঠীর পাখির শব্দ ভেবে তারপর তাদের ধরে পাখি, মানে পাখিকে আটকায়, বশীভূত করে। কিভাবে করে না করে আমি টেকনিক্যাল দিকে যাব না। হরিণকে এরকম ভাবে করার একটা ব্যবস্থা নাকি ছিল, নাকি বলছি কারণ আমার এগুলো একটাও দেখা নেই, বইয়ে পড়েছি যে হরিণকে অ্যাট্রাক্ট করার জন্য এরকম কতগুলো মৃদু ছন্দে বাদ্যসঙ্গীত করা হলে হরিণ সেখানে নাকি আকৃষ্ট হয়ে আসে। সুবিধাটা কি হয়, হরিণকে ট্র্যাপ করে ধরে নেওয়া যায়। তাহলে এখানে হরিণ গুরু হলেন কেন? হরিণকে গুরু করছেন এখানে হরিণের মতো বলার জন্য না, এখানেও নেগেটিভ, হরিণের মতো হয়েও না। যেখানেই দেখবে কিভাবে, যেখানে তুমি দেখছো তোমার ভেতরে একটা ইন্দ্রিয়গত তৃষ্ণাকে বাড়িয়ে দেওয়ার মতো সঙ্গীত কিংবা আলোচনা কিংবা ডেপিকশন কিংবা কিছু হচ্ছে, সেগুলো অ্যাট্রাক্টেড হয়েও না। ওগুলো তোমাকে মোটেই তৃপ্তি দেবে না, ওগুলো তোমাকে বদ্ধ করবে। নর্মাল থাকো, কোনো জিনিসকে অতিরিক্ত হওয়ার দিকে করো না। এবং যেখানটা দেখবে তোমাকে ডিস্ট্রাক্টেড করছে, তোমার চেতনায় তুমি চাইছো ভেতরে ঢুকতে, বলে রাখো তো ওগুলো, ঠিক আছে ওটাও করো। একটা ছেলে সে খুব বেশি সে চায় এইদিকে গভীরভাবে চিন্তা করতে, তখন ছাড়তো এদিকে দেখ ভালো করে খেলাধুলা কর। খেলাধুলা নিশ্চয়ই করবে, খেলাধুলা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এবার তাকে কি করা হলো, খালি এই খেলার ব্যাপারে থেকে অ্যাট্রাক্ট করা হলো, খেলোয়াড় হওয়ার জন্য না। কিন্তু এবার তার এমন ভালো লাগার ব্যাপার হলো, লেখাপড়ার সময় পারলে কোনো না কোনো দেশে এখন কোনো খেলা কিছু হলে সেটার দিকে, কারণ সিনেমার জন্য এটা হয়। আমি এটা হরিণ ধরে বলতে আমার সুবিধে বলে বলছি। আজকে ইয়ংদের কাছে মোবাইল অ্যাডিকশন একটা মানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে। সময় পেলে এই করে। আমার আর মনে আছে, আমি তখন ছাত্র মানে কলেজের ছাত্র না, তখন পরের ব্যাপারে পড়াশোনার জন্য করি। তখন আমাকে আর্টিকেল হয়ে একটা ক্লায়েন্ট অফিস থেকে আরেকটা ক্লায়েন্ট অফিসে যেতে হচ্ছে। আমার একবারে নিজের কথা, এটা রূপক না। দুটি ছেলে হাঁটছে, অত ভিড় ছিল না, আমি বলছি এটা 68, 69 এর কথা, 70-র আগে আর কি। দুটি ছেলে পাশাপাশি ওই চাংমা রেস্টুরেন্ট আছে ওর সামনে দিয়ে, আমি তখন একটা অডিট করতে করতে কোনটাই মনে নেই, কোন একটা অফিসে যাচ্ছি। দুটি ছেলে, আমি মুখ চিনি তাদের, তখন চিনতাম। একজন আরেকটু বলছে, এই তুই মাঝে মাঝে একটু খুব ভাল লাগছে পড়তে, একটু বিবেকানন্দ পড়বি। তখন বলে বিবেকানন্দ পড়বি? একটা এত দূরে দূরে ঘুরছে, একটা চাকরি হলো না, কিছু না, আর বিবেকানন্দ দিয়ে আমার কি হবে? আমি আর দাঁড়িয়ে তাদের কথা শুনবো বলে না, হাঁটতে হাঁটতে এরকম শোনা যায়। আমি কিন্তু একটা ফ্যাক্ট বলছি, এখানে আদর্শ তোলার জন্য একটা বানিয়ে বলছি না। তার বেশ কিছুদিন পর, সেটা একটা শনিবার ছিল, ওই রাস্তা থেকে উল্টো দিকে আসছে, এবং আমি তখনই বুঝলাম যে এই দুজনের আর কি এইখানে আড্ডা কিংবা জায়গা। সেই দুটি ছেলেই যাচ্ছে। যাক, তোর নতুন চাকরি কেমন লাগছে? খুব ভালো লাগছে। তা এখন সময় কাটাচ্ছিস কি করে ছুটির দিনে? ছাদে না আমি টব এনে গাছ করছি। বলে বাবা খুব ভালো, তুই একটু পড়ছিস? ও পড়া টড়া পরে হবে, এখন এটাই বেশ মজা পাচ্ছি। আমার কাছে একটা অন্য কথা তখন হলো যে কয়েকদিন আগে আমি একদম কিন্তু যা বললাম ঘটনা, যে এই দুটি ছেলে, আমি মুখটা চিনে না, তখন এত ভিড় ছিল না রাস্তায়, এবারে কেউ কারো মুখ দেখতে পারে না এরকম ভিড় অফিস ডেতে 67-68 সালে ছিল না। সে তার কদিন আগে সে বলছে ওগুলো করা, ওগুলো করবো কি, আমি চাকরি বুঝে পাচ্ছি না, মানে যে পেলে যেন ওগুলো করবো, পেয়ে কিন্তু তার ওটামোটি হচ্ছে না। তার মানে বোঝার ব্যাপার যে আমরা মনুষ্য জন্ম পেলে কি হবে, মননের জায়গায় আমরা ডোয়াস বেশিরভাগই, ডোয়াস মানে বামন বেশি জায়গায়। কারণ বামন মানে, আমি কিন্তু বামন জায়গাটাকে কিন্তু ছোট করছি না, এটা শুনে যদি কেউ ভাবেন যারা বেটে তাদের আমার ছোট করে, আমিও বেটে, আমি খুব লম্বা না। আমি এখানে বলতে চাইছি যে দৃষ্টিভঙ্গির বামন হওয়াটা তো, শরীরে আমি বামন হতে পারি, দৃষ্টিভঙ্গিতে বামন হওয়া কিন্তু বাধ্যতামূলক বন্ধন না, ওটাকে কাটিয়ে উঠে যাওয়ার ব্যবস্থা অনেক আছে। মনন হলো তার সবচেয়ে বড় অস্ত্র।
মননের থেকে বড় অস্ত্র নেই। নিজেকে গভীরভাবে নিয়ে যাওয়ার জায়গা এবং ব্যাপ্তির জায়গায় নিয়ে যাওয়া মনন হলো একেবারে সবচেয়ে বড় শক্তি। সেই তো আলাদা কথা। আমি এখানে হরিণকে সামনে এনে কেন গুরু বলা সেটা বোঝাবার জন্য এইভাবে বললাম যে আমার ভেতরে লালসা কিংবা ভোগবাসনা ইত্যাদিকে উদ্দীপন করার জন্য অনেক গান ব্যবস্থা ইত্যাদি থাকতে পারে। হরিণের মতো যেন আমরা ট্র্যাপে না পড়ি, আমাদের সেইটা বিরাটভাবে মনে রাখার কথা। স্বয়ং কৃষ্ণ জানাচ্ছেন উদ্ধবের মুখ কাছে অবধূতের মুখ দিয়ে। তারপরের গুরু মাছ। মাছের ক্ষেত্রেও তাই বলছে, দেখো মাছ এই লোকগুলো কি করছে, ছিপ দিয়ে মাছটাকে অ্যাট্রাক্ট করার জন্য একটা কিছু কেঁচো কিংবা কীট পতঙ্গ দিয়ে ঝুলিয়ে দেয়। সুন্দর সে জলে রয়েছে মাছটাও, জলের মধ্যে তার খাদ্য আছে, কিন্তু চট করে খাবারটা পাবো বলে ওই বড়শিতে ওটা মুখ দেয় আর আটকে যায়, শেষ হয়ে যায়। ঠিক তেমন মানুষ লোভের খবর পেয়ে এখানে 8%-এর বদলে 10% সুদ দেওয়া হবে এই জায়গায় রাখলে, কিংবা ওই ইনভেস্টমেন্টটা করলে 10 বছর পরে, আমি 10 বছর নিচে থাকবো কেন জানি না, 10 বছর পরে ওটা 3 গুণ হয়ে যাবে। এরকম ট্র্যাপে কৃষ্ণ ছাড়েননি, আজকে দেখতে পাচ্ছি বলে বলছি। এইরকম করে মানুষকে সর্বশ্রান্ত করে, এদিকে ঐহিক হয় না, পারত্রিক হয় না, কোনো দিকেই তার থাকে না, ধ্বংসের পথে যায়। খবরের কাগজ খুললে দেখি স্বামী স্ত্রী আত্মহত্যা, বাচ্চাকে মেরে দেওয়া, বাচ্চাগুলো নিষ্পাপ তাকেও মেরে দেওয়া, কিনা লোন শোধ করতে পারেনি, তার বাড়ি 10 তলা বাড়ি, 8 তলা বাড়ি, 6 তলা বাড়ি, গাড়ি নিচে দাঁড়িয়ে সব কটাকে মারতে হয়েছে এত ঋণ শোধ করতে পারবো না বলে। আমি এটা বললাম একটা উদাহরণ দেওয়ার জন্য, টাটকা একেবারে এইখানে এটা বলা যে নিজেদের সামনে প্রলোভনের জায়গা পেয়ে মানুষ তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমস্ত জায়গায় অর্থের জায়গায় ঢুকে পড়ে কিভাবে ধ্বংসের পথে চলে যায়। সেই জন্য মাছকেও এরকম বুঝবে যে এরকম সামনে পেলাম, এটা খেতে সুস্বাদু, ওটার মধ্যে যে একটা বড়শি দেওয়া আছে সেটা কিন্তু আমার জানা নেই। তারপরের গুরু পিঙ্গলা। পিঙ্গলা কে নিয়ে আমি, পিঙ্গলা একজন বার গণিকা, আমি তারটা শেষে বলবো, কারণ তার আগে আপনাদের কাছ থেকে আমার কিছু অনুমতি নিতে হবে। আমি 17 নম্বর গুরু পিঙ্গলার কথাটা একদম শেষে বলবো। 18 নম্বর গুরু খুব ইন্টারেস্টিং। 18 নম্বর গুরু হলো কুরর। কুরর মানে হলো সাদা চিল। সাদা চিলকে কেন গুরু বলছেন? এটা আবার পজিটিভ গুরু। কিরকম? একটা মুখে মাছ নিয়ে, সে হয় চিলের ক্ষমতা শক্তি কিন্তু অনেক বেশি অন্য পাখির থেকে। এবারে মাছ নিয়ে সে যাচ্ছে, এবার অন্য ছোট ছোট পাখি একটা ঝাপড়ে সে পাখি শেষ হয়ে যাবে, কিন্তু এরকম 7-8টা পাখি তার পেছনে পেছনে উড়ে তাকে ডিস্টার্ব করছে, ওটা মুখ থেকে কেড়ে নেবে বলে। এমনি আমরা বলি কি বল, দাঁড়া দেখাচ্ছি বলে, চিলটা উচিত কি একটা জায়গায় মাছটা নামিয়ে রেখে দিয়ে গার্ডেন রেখে এবার ওইগুলোর মোকাবিলা করা, বলে না। কি করলো? বলে এই তুচ্ছ এই মাছের টুকরোর জন্য এরা এত বিরক্ত হচ্ছে, এটা আমি আবার পেতে পারি, মুখ থেকে ফেলে দেয়, যা তোরা ওটার পেছনে চলে যা। চিলটা নিশ্চিন্ত মনে চলে যেতে পারে। তাহলে এই শিখলাম যে তুচ্ছ তুচ্ছ জিনিস নিয়ে, আমি জানি তারা অবুঝের মতো আমার সঙ্গে লড়াই করছি, সেই লড়াই থেকো না, বিদ্রোহ করে নাও নিজেকে। সামান্য জিনিস ওগুলো নিয়ে কি ভাববে? ওরা যদি ঠিক আছে ছেড়ে দাও না, তুমি জানো যে তুমি ওদের দাবড়ে দিতে পারবে, একদম তোমার দাবড়ানোর দরকার নেই, তোমার এই শক্তিটা তোমার মধ্যেই তুমি প্রতিহত করে নাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। কিন্তু যেগুলো অযথায় তোমার শক্তির অপচয় হবে, তোমার কত তেজ, আমি জানিস আমি কে, আমি কি করতে পারি, চিলতে ইচ্ছে করলে বলতো জানিস আমি কে, ওইরকম করে কি হবে? তুমি কি, তুমি তো আছোই। তুচ্ছ জিনিস নিয়ে দ্বন্দ্বের লড়াইয়ে যেও না। এখানে চিলের গুরুত্ব। 19 নম্বর গুরু বালক। রামকৃষ্ণদেব খুব বালক নিয়ে বলতেন। বালকের কাছে এই কাঁদছে, খেলনা দিলেন, আর কান্না নেই, কিংবা খিদে পেয়েছে, খাওয়াটা হয়ে গেলে আবার সে জেগেছে, কিংবা একটু আগে বকলেন তারপরে আদর করে দিলেন, আর ওই বকাবকি নিয়ে সে কিন্তু চিন্তা করুন, আমরা মনে রেখে দিই, আমার পেছনে লিখেছে, পরে তোমাকে কলার খোঁচা তোমার পায়ের তলায় দিয়ে তোমাকে ফেলছি,
কিরম করে পরও দেখবে। কলার খোঁচা মানে আসলে কলার খোঁচা না, মানে বিপজ্জনক পরিস্থিতিতে পেলে তখন দেখবো তুমি কোথায় যাও। বালকের কোনো প্রতিশোধ, বালক মানে একেবারে অতি ছোটর কথা বলছি। আজকের অনেক বালক আছে একেবারে টাইট করে থানির তুলে ধরবে 7-8 বছর বয়সে। আমি এখানে 2-3 বছরের বালকের কথা বলছি। এখানে বলছেন এই বালকের মতো রামকৃষ্ণদেবও বলতেন বালকের মতো সরল, কাঁদছে, তুষ্ট হলো তা ঠিক আছে। সে তখন ড্রয়ারে কটা জমলো কি জমলো এটা আমার ভবিষ্যতে কি হবে অত ভাবা ভাবি না, একটু আদর করে স্নেহ বসে নিয়ে নাও, ঠিক আছে মেনে নেবে, ঠিক আছে বালকের মতো হোক। তার মানে অবুঝ হয়েও না, বালকের মতো হোক মানে সরল হোক। আমার এই চাই ওই চাই জায়গায় তুমি আটকে থেকো না। 20 নম্বর গুরু, বালকের কথা বললাম, এটা হলো 19 নম্বর গুরু। হ্যাঁ হ্যাঁ, 20 নম্বর গুরু হলো কুমারী মেয়ে। কেন কুমারী মেয়ের কথা বলা হচ্ছে এখানে? আদর্শ কুমারী মেয়ের কথা আর কি, যে তার শ্বশুরালয়ে যাওয়া, তার বিবাহ হবে, শ্বশুরালয়ে যাবে, আরেকটি জায়গায় গিয়ে তাকে নিজেকে রাখতে হবে, ব্যবস্থাপনাই তাই। এখানে সেই জন্য সামাজিক বন্ধন কিংবা সামাজিক যে বিন্যাস তা নিয়ে আমি কথা বলার মধ্যে ঢুকবো না। এখানে ধরে দিচ্ছি এই সিস্টেমটাকে, যে এই ব্যবস্থাটা তাই। আজকে ওমেন্স ডে, ওই জন্য পিঙ্ক বলার ব্যাপারটা আমি শেষে রাখছি, এক্ষুনি ওই নিয়ে ঢুকবো না বলে। তো কুমারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে যখনই তার এই বিবাহ ব্যবস্থা নিয়ে ভাবা আরম্ভ হয়েছে, তার যোগ্য অভিভাবক অভিভাবিকেরা তাদের শেখার বলেন তুমি ঠিক এইখানে যেমন পাচ্ছ তুমি নতুন জায়গায় গিয়ে সেখানে কিন্তু ঠিক এইরকম ভাবে ব্যবস্থা নাও পেতে পারো। তোমার সহনশীলতা, তোমার ওইখানের সঙ্গে ব্যবস্থাপনা, সবার সঙ্গে ব্যবহারে তাকে আবার নতুন করে একটা নতুন দৃষ্টিভঙ্গি। একদিন সে হয়ে উঠেছিল বাড়ির একজন, আজকে তাকে আরেকটা জায়গার জন্য তৈরি হতে হচ্ছে। এটাকে আমি আদর্শ বলা বলির মধ্যে ঢুকবো না, কিন্তু অনেক অন্য প্রশ্ন এসে যাবে। আমি এখানে যা আছে ব্যাপারটা বলা, যেভাবে সুচারুভাবে তাকে নির্মাণ করার চেষ্টা করেন অভিভাবকরা যাতে সে সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে পারে, ওইভাবে যোগীকে নিজেকে সাজিয়ে নিতে হয়, ভেবে নিতে হয় যে আমার দ্বারা যেন কারো অসুবিধা না হয়। আমি কোন স্থানে কখন কোন জায়গায় যেতে হবে জানি না, সেখানে গিয়ে যেন আমি মানিয়ে নিতে পারি, সেখানের পরিস্থিতির সঙ্গে আমার যেন সমঝোতাটা ঠিকভাবে থাকে। এই যে দৃষ্টি, এটা হলো একটি কুমারী গড়ে ওঠার মতো করে নিজেকে ভাবা। 21 নম্বর গুরু বাণ নির্মাতা। বাণ নির্মাতা মানে হলো ধনুকের যে মুখে ওই ত্রিভুজের মতো জায়গাটা থাকে, ওটার মুখে শলাকার একেবারে অগ্রভাগটা পিনের মতো সরু, না হলে আমাকে একটু জল খেয়ে নিতে দেবেন। ওটা এর মধ্যে দিয়ে বাড়ির মধ্যে দিয়ে যে ঠিক জায়গায় যাওয়া, ওটা যদি ভোঁতা হয় তাহলে সেটার দ্বারা সেটা সম্ভব হয় না। তাই ওটাকে ভীষণ তীক্ষ্ণ এবং সুন্দরভাবে ধারওয়ালা হতে হয়। ওইখানে শিখলাম যে কি একাগ্রভাবে সে বাণ নির্মাতা ওটা করছে। তার চারপাশে কত লোক যাতায়াত করছে, কোনো দিকে না তাকিয়ে ওটাকে ঘষে ঘষে একটু করে দেখছে, আর ওইটার তীক্ষ্ণ অগ্রটা ঠিক হচ্ছে কিনা দেখছে। এইভাবে নিজের মধ্যে দেখতে হয় যে একাগ্রভাবে আমি যেটা চিন্তন করছি এটা থেকে অন্য চিন্তায় ঢুকে যাচ্ছে না তো, অন্য ভাবনায় এসে আমি কিন্তু মিশে যাচ্ছি না তো। এইভাবে বাণ নির্মাতার মতো একাগ্র হতে হয়। 22 নম্বর গুরু সাপ। সাপের ক্ষেত্রে বলছেন যেখানে যায় সরাসরি নিজের মনের উপরে চলে যায়, উপাধিহীন চাল চলন। সে পাহাড়ের উপর দিয়ে গেলে ওইরকম ভাবে যাচ্ছে, শুকনো পাতার মধ্যে দিয়ে গেলে ওইভাবে যাচ্ছে, উঁচুতে গেলে ওইভাবে উঠছে, নিম্নে গেলে ওইভাবে উঠছে। আর যেখানে থাকা সেখানে কুণ্ডলী পাখি কিরকম একটা ছোট্ট জায়গায় থেকে যেতে পারছে, অদ্ভুত। ওরকম আমি নিজেকে তাই করে নিলাম, আমার এই চাই ওই চাই সেই চাইয়ের মধ্যে আমি যেন সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারি, সব জায়গায় যেন নিজেকে সরগর করতে পারি চলায়। এইখানে সাপের থেকে ওইটুকুই। আরেকটা কথা আছে, সাপের মধ্যে সাপ সাধারণভাবে চলে গেলেও সেটা চোখের সামনে যদি আমি খুব সাপ বিশারদ না হই, ওটা বিষহীন না বিষযুক্ত আমি জানতে পারবো না। ঠিক তেমন বলছি, তুমি এই জানো ওই জানো সেই জানো, তুমি পণ্ডিত, তুমি কি এই ব্যাপারে এক্সপার্ট, ওইটা জাহির করে কখনো চললো না।
তুমি তোমার মতো থাকবে, যেখানে কাজে লাগার ঠিক তোমার হবে, কিন্তু তোমার যেন তোমার দিক থেকে যেন নিজের বৈশিষ্ট্যের জন্য কোনো প্রচার না থাকে, যেন আমি এই আমি ওই আমি সেই এই জায়গাটা না থাকে, অর্থাৎ উপাধিবিহীন হয়ে চলো। এটা সাপের থেকে শিখেছেন। 23 নম্বর গুরু মাকড়সা। বলে মাকড়সা যেখানে যায় নিজের মধ্যে থেকে তন্তু তৈরি করে নিয়ে নিজের বাসস্থান নির্মাণ করে, খালি তার তন্তু নির্মাণ করে সেটা খালি যেখানটা লাগাচ্ছে সেই জায়গার জন্য তার একটা স্থান দরকার, তন্তুর উপাদানটার জন্য কিন্তু কারোর থেকে ঠিক নিতে হয় না। ঠিক তেমন তোমার মানসিকতায় আমি এই চাই ওই চাই সেই চাই অনুযায়ী থেকো না, নিজের মানসিকতা রাখবে যে তোমার মনের মধ্যেই যেন এমনভাবে সম্পদে ভরা থাকে যে তুমি তোমার নিজের মধ্যের মননের বস্তু দিয়ে নিজেকে নিয়ে তুমি থাকতে পারো। এখানে মাকড়সার মতো ঘর বাড়ি তৈরির জন্য বলা হচ্ছে না, এটা মানস ক্ষেত্র নির্মাণের জন্য বলা হচ্ছে, যে তুমি যেন কখনো একাকী হয়েও না, নিজের মনের মধ্যে যে শুভ বোধগুলো আছে, শুভ ভাবগুলো আছে, সেগুলো নিয়ে পরিচর্যা করবে, যাকে প্রকারান্তরে বলে শ্রবণ স্মরণ মনন। স্মরণ মনন একটা মস্ত বড় অঙ্গ যোগ জীবনে, এবং সেটা বাস্তব জীবনে গার্হস্থ্য জীবনেও। স্মরণ মানে কিন্তু আমার কত টাকা আছে, আমার কত বাড়ি আছে না। স্মরণ মানে আমার জীবনে যে শুভ অভিজ্ঞতাগুলো, যেগুলোর দ্বারা আমি বেড়ে উঠেছি, সেগুলো আমার যাদের শিক্ষা দেওয়ার তাদের কাছে আমি যেন দিতে পারি। আবার আমার যদি অন্যের থেকে শেখার থাকে, সেটা নিয়ে আমি যেন আমার মধ্যে মিশিয়ে নিতে পারি। এইরকম একটা যে কনস্ট্রাকটিভ ভাব, এটাকে উনি মাকড়সা নিয়ে বলছেন। মাকড়সা তন্তু নির্মাণ করে ওই করে, আবার কোন জাতের মাকড়সা নাকি আছে সেই জালকে নিজের মধ্যে সংবরণ করে নেয়, সেটা আমি ঠিক জানি না এরকম আছে কিনা, কিন্তু ও যেমন নিজের মধ্যে থেকে সুতো টেনে বের করে সেই সুতো নিজে তৈরি করে ঘর, আবার নিজের মধ্যে সেই সুতোকে নিয়ে নেওয়ার ব্যাপারটা আমার না জানা থাকলে ওইখানে আছে বলে বলছি। বলে এরকম তোমার মননের দ্বারা যা আসছে সেগুলো নিয়ে কাজ করে আবার তুমি নিজের মধ্যে গুটিয়ে নেবে, জাহির করবে না। এই 23 নম্বর। 24 নম্বরটা একটা ডেলিকেট, এরকম সত্যি বাস্তবে আছে কিনা জানি না। এখানে বলা হচ্ছে যে কাঁচ পোকা নামে একরকম পোকা আছে, তাকে তেলা পোকাকে, কাঁচ পোকা কি করে তেলা পোকাকে ধরে খাবে বলে পরে তাদের নিজেদের গর্তে নাকি নিয়ে যায়। ওই তেলা পোকাগুলো ভয়ে পেয়ে কাঁচ পোকার ভয়ে চিন্তা করতে কাঁচ পোকার মতোই দেখতে হয়ে যায়। এটা বলা হয়, এটা মিথ হতে পারে, আমি বায়োলজির সেই জ্ঞান আমার নেই, জুওলজিরও সেই জ্ঞান নেই যে সত্যি এরকম আছে কিনা। কিন্তু এখানে বলা হচ্ছে রূপক ছন্দে যে ওই তাকে নিয়ে ভয় পেতে পেতে তার চেহারাই হয়ে যায়। ঠিক বলছি, ওইরকম তুমি অভয়দাতা ব্রহ্ম কি ইষ্টকে নিয়ে চিন্তা করতে করতে তুমি তোমার মধ্যে তুমি সেই তার আলো পেয়ে তাই হয়ে যাবে। এটা রূপক অর্থে মেনে নেওয়ার জন্য বললাম। এটার মধ্যে সদর্থতা হলো ওই যে যা তুমি চিন্তা করবে তোমার বহিঃপ্রকাশও সেই রকম হবে। এইবার আমি ফিরে যাচ্ছি পিঙ্গলায়। আজকে পিঙ্গলাটা বলা আমার ভেতরে ওই তখন রেখে দিয়েছিলাম। আর আমার এখানে শ্রদ্ধেয়া যারা আছেন সবাই শ্রদ্ধেয়াদের বলে রাখছি, এখানে নারীত্বের কতগুলো দিককে নিয়ে আলোচনা করা আছে। আমি বই ধরেই বলছি, তাতে কেউ যেন কিছু মনে করবেন না আমি এখানে আছি, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট যে এটা ওই তথাকথিত ভদ্রতার খাতিরে না বলে রেখে স্পিরিটটা বোঝানো যাবে না। সেই জন্য আমি সবার কাছে আগে বলে নিলাম, আমার কথায় কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে ত্রুটি ধরবেন না, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও ত্রুটি ধরবেন না, কিন্তু যা আছে সেটার মানেটা ধরলে দেখবেন অসামান্য। এটা হলো পিঙ্গলা নামে একজন গণিকা ছিল। সে ছিল অতি সুন্দরী, মানে অতি সুন্দরী মানে কি, তার সৌন্দর্যে, তার রূপে, তার রূপ যৌবনের প্রকাশে একেবারে সমস্ত লোক আগ্রহী ছিল তার সঙ্গ পাওয়ার জন্য। সে একদিন লক্ষ্য করে দেখলো, আমি এখানে এরকম গল্পটা করে বলাটা আমার একটু অসুবিধে লাগছে, আমি তো এখানে নির্যাসটায় যাচ্ছি, যে তার কাছে সেইভাবে তরুণ থেকে প্রবীণ অবধি সবাই যেভাবে ছুটে আসতো আর আসছে না। খুব মর্মাহত হলো
পিঙ্গলাকে বলা হচ্ছে মানে একজন এই যে 24 গুরু তার সবচেয়ে কার্যকরী গুরু হিসেবে পিঙ্গলার প্রকাশ অবধূতের কাছে হয়েছিল। মনে রাখতে হবে অবধূত কিন্তু একটি তরুণ মানে কৈশোর পার হওয়া যুবকে যৌবনের দিকে এগিয়ে যাওয়ার প্রকাশ। সে পিঙ্গলাকে গুরু করে কেন ধরছে সেটা ধরতে হবে। এবার পিঙ্গলার কাছে তখন বললে যে আমার এমন রূপ, এমন যৌবন সুধা, আমার এমন গঠন, এমন প্রকাশ, সেটা আজকে এইভাবে পরিহার হচ্ছে প্রচন্ড মর্মাহত হয়ে বেদনাহত হয়ে তখন রাত পেরিয়ে গেছে, নিজের ঘরে গিয়ে সে দর্পণের কাছে গিয়ে দাঁড়ালো। এখানে আমি একটু আমার মতো করে বলছি, কারণ এখানে এই বিবিধ বর্ণনা দেওয়াটা ঠিক না। দর্পণের কাছে সে তখন নিজে দেখলো যে শরীরে একটা ভাঙন আসছে, তার যে বিপরীত লিঙ্গের কাছে অপর জেন্ডারের কাছে যে আকর্ষণের জায়গাগুলো, সেই ব্যাপারগুলো ফেড হয়ে যাচ্ছে। তখনও ভাবলো যে আমি এই মূল অনুবাদ ঠিক পড়বো না। আমি বললাম যে আবার একই কথা রিপিট করা আমার ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে করছি। তার ভেতরে যে ব্যাপার হলো, তাহলে এগুলো আমার কোনোটা স্থায়িত্ব নেই। এই যে আমার শোভা, এই যে আমার রূপ, এই যে আমাকে দেখে মোহিত হওয়া লোকের, এগুলো তার মানে সব একেবারে সাময়িক। আর ওইগুলোই ছিল আমার জীবিকা নির্বাহের সমস্ত ব্যবস্থা। তাহলে একদিকে ওর মনে হলো যে এই জীবিকায় আমার আর থাকা চলবে না, আরেকদিকে মনে হলো যে আমি এটা ইঙ্গিত পাচ্ছি, তাহলে কি আমার আমি তো সেই এক আমিই আছে। ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমরা এই যে আমাদের ব্যাখ্যায় যাচ্ছি এবার, রূপ, যৌবন কিংবা মাধুর্য, একটি ইংরেজি শব্দ ব্যবহার করছি, অ্যানাটমিক্যালি প্রত্যেক নারী, সুস্থ দেহের নারী এক, অ্যানাটমিক্যালি, আমি বিউটি বলছি না, অ্যানাটমিক্যালি প্রত্যেক যুবক এক, সুস্থ দেহে যদি হয়। তাহলে কারোর আসলে কিন্তু কোনো বিশেষত্ব নেই। পিঙ্গলা সেটা অনুভব করলো যে এই যে বিশেষত্ব আবার শুধুমাত্র কতগুলো আঙ্গিক তফাতের জন্য, চোখ, নাক, মুখের সৌন্দর্যে, যেটাকে আমাদের ভাষায় গ্ল্যামার বলি, তার বেশি কিচ্ছু আমার নেই। আর যা আছে সেটা সব মেয়ের আছে। আমি এখানে ছেলেদেরও ধরবো, ছেলেদেরও ভাবো যে আমার যে দেখতে আমি বলিষ্ঠ সুন্দর যুবক, আমাকে দিকে যুবতীরা তাকিয়ে থাকে, এটা সম্পূর্ণত আমার কিন্তু গুণকর্মের জন্য না। পিঙ্গলা বুঝছে যে আমার গুণকর্মের জন্য না, কিন্তু আমার প্রতিভার জন্য না, একেবারে আমার এই রক্ত মাংসের শরীরটার সৌন্দর্যের জন্য। আর এইটা নিয়ে আমি এটাকে ক্যাপিটাল করে এটাকে নিয়ে আমি ভেবে নিজের জীবনকে অতিবাহিত করেছি। ওর ভেতরে এলো ঘোর আলোড়ন। তো বললো যে তার নেই একেবারে দুঃখের পরিণতি ছাড়া কিছু নেই, জরা হবে, আমার এই সমস্ত যৌবন ঝরে পড়ে যাবে, এখনো আছে, কিন্তু আমার থেকে বেশি যৌবন সম্মতা যায় তাদের দিকে ছুটছে অন্যরা, তথাকথিত খদ্দেররা। তাহলে ওর অন্ধকার দিকটা কেটে আলোর দিক হলো। তাহলে আমার আলাদা আরেকটা দিক আছে। তাহলে শ্রী বিষ্ণু, ও বিষ্ণু বলেছে, শ্রী বিষ্ণু চাইছেন আমি বাইরের দিকের আকর্ষণে নিজেকে সাজিয়ে গুছিয়ে অন্যের আকর্ষণীয় করে রাখার যে মূর্খামিতে এতদিন থেকেছি, এটা থেকে এবার সরে এসে নিজের ভেতরে যে চিরসুন্দর তিনি আমাদের মধ্যে আছেন, যার সৃষ্টিতে আমরা আছি, তার দিকে মুখ ফেরাই। আমি আর খুব ব্যাখ্যায় যেতে চাইছি না, যথেষ্টই আমার বলা হয়েছে মনে হয়। সে তপস্বিনী হয়ে গেল, সে নিজের মধ্যে নিজে খুঁজে পেল সে অমৃত সত্তাকে। তাই অবধূত বলছেন যে গুরুর গুরু প্রকাশ, যে একজন পরম রূপ যৌবনে সম্পন্না, নিজের এই রূপ যৌবনের হানি হওয়ার পর কি করে এটাকে বজায় রেখে দেওয়া যায় তার চেষ্টা না করে বুঝলো যে এটা সময় হয়েছে, আর কি করে আমি আগের মতো রূপসী সাজার জন্য আমার বারবার অ্যাটেনশন দেওয়া ঠিক না, কিংবা আবার আমার কালকে এই দূর গোড়ায় দাঁড়িয়ে থাকার ব্যাপারের জন্য নিজের প্রস্তুতি করার ভুলটা ঠিক না। আমার এখন দেখার দরকার নিজের মধ্যে যে চিন্তামণি, সমস্ত অতীত যিনি আমার ভেতরে আছেন, এটা হয় ছাড়া নয়। এবং লোকারান্তরে
সে আমাদের সর্বকালীন যুবক যুবতীদের বুঝিয়ে দিল যে তোমার যতই রূপ থাক, যতই যৌবন থাক, ওই অহংকারে, ওই অভিমানে, ওই ঐশ্বর্যে নিজেকে কখনো মনে করো না তুমি বিশেষ। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো, আমার কোনো রোগ হয়নি, পিঙ্গলের কোনো রোগ হয়নি, কিন্তু নর্মাল কোর্সে জ্বর আসছে, মানে জ্বরাও না, জাস্ট যৌবন থেকে সে যৌবনের ফেজটা পেরোচ্ছে, জ্বরাও না, এখানে বলা হয়নি লোলো চর্ম, একদম সব ঠিক আছে, হালকা হয়েছে একটু যৌবনের ব্যাপার। বলো যতই থাক তুমি সবসময় খেয়াল রাখো তুমি একটি মানুষ, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। তোমার সবচেয়ে বড় কাজ হলো আত্ম উন্নয়নে নিজের জায়গায় নিজে তাকানো, জগৎকে ব্যবহার করো, আশ্রয় করো, সমস্ত ইন্দ্রিয় ভোগ করো, কোনো আপত্তি নেই, কিন্তু কোনোটার দ্বারা আকর্ষিত হয়ে সেখানে বদ্ধ থেকো না। এই শিক্ষা পিঙ্গলার মাধ্যমে পেয়ে অবধূত তার পূর্ণতা পেয়েছিলেন একটি বিশেষভাবে। আমি আর এই 24 গুরু নিয়ে কথায় যাচ্ছি না, আর এটি নিয়ে আর বলারও প্রয়োজন হবে না। আজকের জন্য আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। সবাইকে শ্রীকৃষ্ণ রাধাকে, শ্রীমৎ সুধীর কুমার মিত্রকে, দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা নীতি টানছি।